বউয়ের কথা মতো গোঁপটা কামিয়েই ফেললাম। অনেক কালের নিজস্ব জিনিস, একটু কষ্ট হচ্ছিল বটে, কিন্তু কি আর করার। বাবা মা মারা গেলে মাথা গোঁপ দাড়ি সব কামাতে হয়েছিল। দশভুজা তলায় হাওয়া দিয়ে সাইকেলে উঠতে যাব, মাঝ বয়সী একটা লোক বলল, কিরে গানু, ভেবেছিস মো চড়ালে চিনতে পারবো না? সত্যি চিনতে পারছি না। মানে আমি কানু নই। পিক করে থুতু ফেললো লোকটা। মামলাবাজি নাকি? পায়ে হাওয়া চপ্পল পর্যন্ত সেম। মনের বন্দরে দাঁড়িয়ে নোয়ার গল্প জাহাজ এখন শুধু গল্পের সাগরে পাড়ি দেওয়ার অপেক্ষা। এই ছাড়ল গল্প জাহাজ। উঠে পড়ুন শিগগিরই। রকমারি গল্পের 7 সমুদ্র পেরিয়ে চলুন আমরা যাই অনন্য এক আনন্দ সাগরে। নোয়ার গল্প জাহাজ। এখন শুনবেন শতদ্রু মজুমদারের গল্প আমার কোনো শাখা নাই। পাঠ সুদীপ মুখোপাধ্যায়। গল্প আমার কোনো শাখা নাই। ঠিক আমার মতো দেখতে একটা লোক আছে এই তল্লাটে। বেঁটে, রোগা, চোখে চশমা, আবার আমার মতো পাজামা পাঞ্জাবিও পরে নাকি। এমনকি একটা লাল রেসিং সাইকেলও আছে। অবশ্যই আমি তাকে দেখিনি, সে আমাকে দেখেছে কিনা জানি না। তার নাম কানু পাইন। কতজন যে আমাকে দেখে কানুদা, পাইনদা বলে চেঁচিয়ে উঠেছে তার ঠিক নেই। শুনেও না শোনার ভান করি। আমার নাম তো কানু নয়। আগে তবু রাস্তার এপাশ এপাশ থেকে ডাকাডাকি করত, ইদানিং সামনাসামনি। কালকেই তো হাট খোলার রাস্তায় একটা ছেলে ঠিক ট্রাফিক পুলিশের মতো সাইকেলের সামনে এসে দাঁড়ালো। ঠায় তাকিয়ে বলল, কি গো কানুদা, টাকাটা দিলে না? অল্প বয়সী ছেলে, চিনি না, কলেজে টলেজে পড়তে পারে। বললাম, আমি কানুদা নই। আমার সারা শরীরে চোখ বুলিয়ে ছেলেটা বলল, কি বলছো কি, গাঁজা টাজা খাওনি তো? আস্তে করে বললাম, আমার নাম প্রসাদ দে, বাবার নাম ভৈরব দে, বাড়ি ভদ্রেশ্বর কামার পাড়া। এগুচি কুস্তি যেন আমি কি করব? আমার পরিচয়টা দিলাম আর কি। অবাক কাণ্ড, আমার চোখে চোখ রাখলো সে। শান্ত গলায় বললাম, না মানে দুজন মানুষ তো একরকম হতেই পারে। সে রেগে মেগে বলল, তাহলে হুবহু এক। কি আর করা যাবে, এতে তো আমার কোনো হাত নেই। ওকে, ডোন্ট মাইন্ড। হতাশ হয়ে ছেলেটা চলে গেল। বাড়িতে এসে বউকে বললাম। সে মুড়ি ভাজতে ভাজতে বলল, শুনেছি 3 জন মানুষও নাকি একরকম দেখতে হয়। 3 জন আবার কোত্থেকে পেলে? ওই মল্লিক বাড়ির গিন্নিমা বলছিল, দিদি নম্বর 1-এ বলেছে। টিভির গপ্প ছাড়ো, আমার ক্ষেত্রে সত্যি সত্যি হয়েছে। আমাকে নাকি বিলকুল তার মতো দেখতে। হলেও তোমার কিছু করার নেই। চিন্তার বিষয়। গোপটা কামিয়ে ফেলো। কেন? আমি কি দোষ করলাম? তাইলে কানুদা সেজে ঘুরে বেড়াও। আমি ভাবছি অন্য কথা। খুন খারাপি করে ফাঁসিয়ে দেবে না তো? সবিতা বলল, বাজে না বকে মুড়িগুলো প্যাকেটে ভরো। সে নয় ভরছি, কিন্তু আচ্ছা, পরে ঠান্ডা মাথায় ভাবা যাবে খন। চৌপর দিন নানান কাজে ব্যস্ত থাকে সে। উটকো ঝামেলা নিয়ে ভাববার সময় কোথায়? তবে বউয়ের কথা মতো গোঁপটা কামিয়েই ফেললাম। অনেক কালের নিজস্ব জিনিস, একটু কষ্ট হচ্ছিল বটে, কিন্তু কি আর করার। বাবা মা মারা গেলে মাথা গোঁপ দাড়ি সব কামাতে হয়েছিল। তবে কি সেটা ছিল অসৌচ। আর কোথাকার কোন কানু, তার জন্য আমার শোক পালন। কিন্তু এতেও রেহাই নেই। রবিবার সকালে শ্বশুর বাড়ি গিয়েছিলাম কুলের আচার দিতে। দশভুজা তলায় হাওয়া দিয়ে সাইকেলে উঠতে যাব, মাঝ বয়সী একটা লোক বলল, কিরে গানু, ভেবেছিস মো চড়ালে চিনতে পারবো না? মেজাজ গরম হওয়ার কথা। নিজেকে সামলে নিয়ে বললাম,
সত্যি চিনতে পারছি না। মানে মানে আমি কানু নই। এই তো পেয়েছি ভাব নিয়ে লোকটা সাইকেলের হ্যান্ডেল ধরে দাঁড়ালো। বললাম, আপনি ভুল করছেন দাদা। ভুল? সে চোয়াল শব্দ করল। অবশ্যই। গলা নামিয়ে বলল, আরে বাবা, কাজটা তুই করতে পারবি না সেটা তো বললেই হতো। কি বলবো, আমি তো সেই লোকই নই। পিক করে থুতু ফেললো লোকটা। মামলাবাজি নাকি? পায়ে হাওয়া চপ্পল পর্যন্ত সেম। বললাম, দেখুন, আমি গরিব মানুষ, বেকার, দামি জুতো কেনার পয়সা কোথায়? থামিয়ে দিয়ে সে বলল, এসব হাওয়া হতো কে জানতে চাইছে? সারা একে ভেলকিবাজি রে বাবা। আপন মনে বকতে বকতে চলে গেল। বাড়িতে এসে ফের সবিতাকে বললাম। আমার সব কথা তাকে বলি, পরামর্শ নিই, কিন্তু এটা যেন কোনো ব্যাপারই না। এমন একটা ভান করে সে বলল, বেলা হয়েছে, চান করে এসো, দুপুরে আমাকে বেরোতে হবে, বড়াল বাড়িতে কাজ আছে। বললাম, পায়ের চটি পর্যন্ত এক, পরে শুনবো। তবে কি লোকটা আচ্ছা চিটিংবাজ? উনুন থেকে তরকারির কড়াই নামিয়ে সবিতা বলল, কি বললে? চিটিংবাজ? চিটিংবাজ মানে যেটা বলে সেটা করে না, আর যেটা করে সেটা বলে না। রান্নাঘর থেকে বেরিয়ে দু হাত কোমরে রেখে দাওয়ায় দাঁড়ালো সে। তারপর গলা তুলল, হ্যাঁ, চিটিংবাজ কথার মানে আমি ভালো করেই জানি, বলেই গম্ভীর হয়ে গেল। কারণ আছে। বিয়ের আগে আমি বটাদার গুমটির দোকানে কাজ করতাম, গঞ্জের বাজারে। প্লাস্টিকের জিনিসপত্র বিক্রি হয়, চালু দোকান। বেমক্কা ইলেকট্রিক অফিসে চাকরি পেয়ে গেল বটাদা। তখন থেকে দুবেলাই আমাকে দোকানে বসতে হতো, 200 টাকা রোজ। ওখানেই সবিতার সঙ্গে আলাপ। রোগাটে গরম, হাসি হাসি মুখ। মনে আছে, প্রথম দিন একটা জোয়ানের কৌটো কিনতে দোকানে এসেছিল। তারপর প্রায়ই আসতো, দরকারে অদরকারে। দোকানের পিছন দিকে বিন্দুবাসিনী পাড়ায় বাড়ি। একদিন ওদের বাড়িতে যেতে বলল। মা একটু দেখা করবে। জানতাম কেন, হলো ঠিক তাই। বাবা নেই, এক দাদা টোটো চালায়, আর একজন বেকার। হুটহাট বিয়ের প্রস্তাব দিল সবিতার মা। 20,000 টাকা নগদ দিয়েছিল, দোকান আরো ভালো করে সাজাবার জন্য। আসলে ওরা জানতো দোকানের মালিক আমি, কিন্তু বিয়ের 3 দিনের মাথায় সব ফাঁস। 7 সকালে বটাদা এসে বলল, চাবি দে, তোকে আর দোকানে বসতে হবে না। এই মারে তো সেই মারে। আমি বললাম, কি বলছো কি? আবার কথা, আমার দোকান দেখি বিয়ে করেছিস, এরপর সত্যি সত্যি নিয়ে নিলে তো কোর্ট কল করতে হবে, পাগল নাকি? নতুন বউ কাঁদতে কাঁদতে বলেছিল, দাদা বিশ্বাস করুন, আমি থাকতে ওইসব কিছু হবে না। বটাদা ধমকে উঠেছিল, থামুন, সব চিটিংবাজের বউয়ের এক কথা। আমার বউটাকে খুব ভালো বলতে হয়। এই নিয়ে আর বিশেষ ঝামেলা করেনি শ্বশুর বাড়ির লোক। সবিতা 2 বাড়িতে রান্না করে, বিয়ে বাড়ির তত্ত্ব নিয়ে যায় আলে কালে, ঘরে বসে মুড়ি ভাজে, দোকানে দোকানে সাপ্লাই দিয়ে আমি। চলে যায় যা হোক। তবে কি সেই থেকে আমি হাফ বেকার। সংসার চলে বউয়ের রোজগারে। চান টান করে এসে বললাম, একটা বুদ্ধি দাও তো। সবিতা দায় সারা জবাব দেয়, চশমা ছাড়া হাঁটা চলা করো, ওতে সাইকেল অ্যাক্সিডেন্ট হতে পারে, তাইলে মাথার চুল একদম কদম ছাঁট, আর কিচ্ছু জানতে চেও না। বললাম, হ্যাঁ, ওটা করা যেতে পারে। রাস্তার ধারে তোলা সেলুন থেকে একেবারে খুদি খুদি চুল ছেঁটে এলাম। পাড়ার কেউ কেউ দেখে হাসাহাসি করে, করুক, কিচ্ছু যায় আসে না, আমার কাজ হাসিল হলেই হলো। একদিন সকালে জেবে মাতাল পথ আগলে দাঁড়ালো, কোন সেলুন থেকে চুল ছেড়েছিস ভাই? কেন, খারাপ লাগছে? ফার্স্ট ক্লাস। মুচকি হেসে চলে যাই, আর মনে মনে ধন্যবাদ জানাই আমার বউকে। সেদিন বিকেলে স্কুল থেকে ফিরে মেয়ে বলল, বাবা
আমাদের কি কেউ মারা গেছে? আমি বললাম, কেন, মারা যাবে কেন? ওই যে তুমি ন্যাড়া হয়েছ। নিজের মাথায় হাত বুলিয়ে বলি, ন্যাড়া কোথায়, ছোট ছোট চুল তো 2-4 দিনের মধ্যেই গজিয়ে যাবে। তুলি বলল, স্কুলের মেয়েরা বলছিল দাদু দিদা মারা গেলে বাবাকে ন্যাড়া হতে হয়। বাচ্চা মেয়ের কথা হেসে উড়িয়ে দিই। সন্ধ্যের দিকে মানকুণ্ডু চন্দননগরের কয়েকটা দোকানে মুড়ি দিতে গিয়েছিলাম। ওদিকে খড়ে ভাজা মুড়ির খুব চাহিদা। আমি তখন জিটি রোডে, হাঁ করে একটা স্কুটার এসে পাশে থামল। টুপি মাথায় একটা ছেলে বলল, এই যে কোথায় ছিলে এতদিন? টাকাটা বাড়িতে রাখা আছে, নিয়ে নিও। টাকার দরকার নেই নাকি? সকালের দিকে যাবে। আমি কিছু বলার আগেই ধোঁয়া উড়িয়ে গাড়ি বেরিয়ে গেল। যাক, কানুদা তাহলে পুরোপুরি চিনিবাজ নয়, নাকি এ আর এক কানু? শালা দুনিয়ার কানু এক হলো কিনা কে জানে। সমস্যা আরো জটিল হয়ে যাচ্ছে। সবিতাকে বলি, আতান্তরে পড়া গেল, এলাকা ছেড়ে চলে যেতে হবে নাকি? সে বলল, চলে যাবে কেন, তুমি চোর না ছাঁচোর? চুপ, কোনোটাই নেই। আবার তার থেকেও বেশি আমার মানসিক অবস্থা যে কি গোলমেলে বলে বোঝানো যাবে না। দিন যায়, একদিন একটা রং চঙের টি শার্ট এনে আমার হাতে দিল। এটা আবার কিনতে গেলে কেন? কিনিনি তো। তাহলে বলাই সেনের বউ দিলে, তার স্বামী নতুন কিনেছে, পরে না, তাই আমাকে বললে তোমার বরের গায়ে হলে নিয়ে যাও। ভালো করেছো, কিন্তু এমন জামা তো আমি জীবনে গায়ে দিইনি। এখন দেবে, কানুদার ঝামেলা মিটবে। দেখা যাক। কি একটা বলতে গিয়ে সবিতা পিক করে হেসে ফেলল। কি হলো, হাসছো কেন? একটা কথা মনে পড়ল। কি কথা? ওই যে সব ভালো ভালো দোকানে সাইনবোর্ডে লেখা থাকে না? কি লেখা? আমাদের কোনো শাখা নেই। হ্যাঁ, তা কি হয়েছে? তুমিও একটা পিচবোর্ডে লেখো, আমার কোনো শাখা নেই, তারপর সেটা ঝুলিয়ে রাখো গলায়। তার মানে? মানে নকল হইতে সাবধান। উজলা, কিন্তু উজলার মতো নয়। আমি চুপ। সবিতা বলল, তাহলে একটা কালো চশমা পরো, আর দেখতে হবে না। একটাই ভালো ফুল প্যান্ট ছিল আমার, আলমারি থেকে সেটা বের করলাম। নতুন জামা, নতুন প্যান্ট, চোখে কালো চশমা। হেঁটে হেঁটে বাজারে যাচ্ছিলাম। সামনাসামনি জেবে মাতাল, ভরপেট মদ, গলায় বেসুরো গান, টালমাটাল শরীর, যেন তারের উপর দাঁড়িয়ে। এই বুঝি পড়ে গেল, কিন্তু পড়ছে না। গান থামিয়ে বলল, সিনেমায় নামবি নাকি? বললাম, হ্যাঁ নামবো, তোর আপত্তি আছে? নো ব্রাদার, এ দুনিয়া ये महफिल मेरे काम की नहीं। সেদিন সকালবেলা সবিতাকে বললাম, আজ একটু শ্রীরামপুরে যাব। কেন? এক দাঁতের ডাক্তারের সঙ্গে দেখা করব, একটা কম্পাউন্ডারের কাজ খালি আছে। ও, দাশুদা যেটা বলছিল? হ্যাঁ, সে তো কবেকার কথা। এতদিন কি তোমার জন্য ফাঁকা পড়ে আছে? মোটে তো 1 সপ্তাহ। বরং দাশুদাকে দিয়ে একটা ফোন করাও না, ফালতু ফালতু ফিরে আসতে হবে না। ওটা করা যাবে না, দাশুদা খেপে যাবে, বলবে 8 দিনের সময় হলো। কি দরকার? ঘরে বসে ঠোঙা গড়ো না। ওতে লাভ খুব কম, চাহিদাও কমে গেছে। অর্ধেক জিনিসই তো প্লাস্টিকের প্যাকেটে। কত মাইনে দেবে? কমসে কম 5,000। শীত, গ্রীষ্ম, বর্ষা যেতে পারবে তো? কোনো ব্যাপার নয়, দুটো তো স্টেশন। আমি এখন শ্রীরামপুর গঙ্গাধারে। ডাক্তারখানা খুলবে 2 ঘন্টা পর। বেঞ্চে বসে সময় কাটাচ্ছি। ফিরেই যেতে পারতাম, কিন্তু ভেবে দেখলাম, এসেছি যখন একবার দেখা করেই যাই। কদিন আর বসে বসে খাবো? সেই পুজোর পর থেকে কাঠ বেকার। 6 মাস উমা বুক বাইন্ডিং এ নাম্বারিং এর কাজ করছি। ঘন্টায় 7 টাকা। কোমর টোমর ধরে একসা, তবু করতাম। আসলে না পারতে ওই খ্যাচাং খ্যাচ। কিন্তু দুর্গা পুজোর পর টাকাটা দিয়ে ছাড়িয়ে দিল।
এর আগে ঘরের দরজা জানলার রং করলাম, সেই কাজের খুব আকাল, রাজমিস্ত্রিরাই ধরে নেয়। এখনো গা গতর আছে, কাজে লাগাতে হবে বই কি। খানিক পায়চারি করলাম, বসে বসে মশা মারছি তার। গড়ি মসিতে সময় কাটছে। পাশে দুটো ইয়াং ছেলে হাসাহাসি করছে, গান করছে, সিগারেট খাচ্ছে ভাগাভাগি করে, আর আমি গঙ্গার হাওয়া খাচ্ছি। হঠাৎ একটা বউ হন্তদন্ত এসে বলল, কি ব্যাপার তুমি এখানে? টিং টিঙে লম্বা, কালো, মাথায় এক গাদা সিঁদুর, কোনোদিন দেখেছি বলে মনে পড়ছে না। আস্তে করে বললাম, আপনাকে তো ঠিক চিনতে পারছি না। নিচের বউকে আপনি? ভুল করছেন। হ্যাঁ, ভুল তো করেইছি তোমার গলায় মালা দিয়ে। দয়া করে আমার কথাটা শুনুন। সে চোখ পাকালো। চুপ, কোনো কথা শুনবো না, বাড়ি চলো, আজ একটা হেস্তনেস্ত হবে। কথাটা শুনুন, হারামিপনা ঘুচিয়ে দেব। পাশের ছেলেটা বলল, আর ডোন্ট মাইন্ড, কি হয়েছে জানতে পারি? বললাম, আমার বাড়ি ভদ্রেশ্বরে, আমার বউ আছে, মেয়ে আছে। কেড়ে নিয়ে বউটা বলল, ভাট বকছে। বিশ্বাস করুন, ও সেখানে বুঝি নতুন সংসার পাতা হয়েছে বলেই আমার হাত ধরে টানাটানি করতে লাগলো। আরে ভাই, আমার হাজবেন্ড কাউকে কিছু না বলে হাপিস, ফোন করলে ফোন পর্যন্ত ধরে না। বললাম, আমার কোনো মোবাইল নেই। থাকবে কি করে, ফোন তো বেচে দিয়েছো। তাজ্জব ব্যাপার, দেখাচ্ছি তাজ্জব ব্যাপার। এই জামা তুমি কোথায় পেলে? জীবনে তো সাদা ছাড়া পড়তে না, ছোকরা সাজা শখ হয়েছে? ও, সেই মাগি দিয়েছে বুঝি? এটা তো আমার জামা। ছেলেটা বলল, আরে যান দাদা, বাড়ি যান, যা হওয়ার হয়ে গেছে। আরে ভাই, আমি এখানে 3 কোটি ডাক্তারের সঙ্গে দেখা করতে এসেছি। আমার কথা বাতাসে মিশে যায়। অন্য ছেলেটা বলল, কোনো নেশা ভাঙ করে নাকি? বউটা বলল, সব রকম। ড্রাগ? তাও ধরতে পারে, ওই জন্য চিনতে পারছে না। বলুন তো কটা আঙুল? তারপর 3 জনে মিলে টানা হ্যাচড়া করে টোটোয় ওঠালো। আমার গায়ের জোর খাটলো না, সারা শরীর কাঁপছে। কি যে ঘটতে চলেছে কে জানে। আমি এখন নিজের মধ্যে নেই। পেছনে ছেলেটা গেয়ে উঠল, পৃথিবীর কেউ ভালো তো বাসে না। সবটা না শুনেই সবিতা বলল, গুলগপ্প রাখো, সত্যি করে বলো, কাল রাত্রিরে কোথায় ছিলে? বললাম তো, শ্রীরামপুরে। কোথায় শুলে? আলাদা ঘরে? না, এক ঘরেই। ছ্যা ছ্যা ছ্যা, আরে শোনোই না, সে তো জানে যে আমি তার স্বামী। তুমি তো ভালো মতো জানো সে তোমার বউ নয়। অচেনা মেয়ে ছেলের পাশে শুয়ে রাত কাটালে। ঘুমিয়ে পড়েছিলাম, ওদের ধারণা ড্রাগের নেশায় চিনতে পারছি না, জোর করে ট্যাবলেট খাইয়ে দিল। তুমি কি কচি খোকা, জোর করলো আর ঘুমের বড়ি খেয়ে নিলে? না মানে। থামো, আর সকালবেলায় আসল স্বামী এসে গেল? আসেনি, ফোন করেছিল। তাই তো ভাবি, হঠাৎ শ্রীরামপুরে যাবার বাই জেগে উঠলো কেন? বলছি তো, দাঁতের ডাক্তারের সাথে দেখা করতে গিয়েছিলাম। তোমার মুখ দেখতে আবার ঘৃণা করছে। অনেক বোঝাবার চেষ্টা করলাম, কোনো কথাই শুনলে না। রান্না বান্না না করে মেয়েকে নিয়ে বাপের বাড়ি চলে গেল সবিতা। ভাবলাম রাগ কমে গেলে পরের দিন চলে আসবে। এর আগেও এরকম হয়েছে, কিন্তু 1 দিন 2 দিন করে 2 মাস সবিতা ফিরলে না। দাশুদার মোবাইল থেকে ওর নম্বরে ফোন করলাম। বললে, মজুত নেই। এ পাড়াতে রান্না করতেও আসে না। দাশুদা বলল, অসুখ বিসুখ তো করতে পারে, একবার খবর নিতে কি আছে। আমি আর কি বলবো, তার শরীর ঠিক আছে, তেমাথায় সাইকেল চালিয়ে যেতে দেখেছি। দেখেও না দেখার ভান করলো। ডাকলাম, সাড়া দিল না। আমি এখন বৈদ্যবাটির এক ইট ভাটায় কাজ করি। 200 টাকা রোজ, গাধার খাটুনি। হোটেলে একবেলা ভাত খাই, রাত্রিরে চিড়ে মুড়ি। হঠাৎ হঠাৎ ঘুম ভেঙে যায়, বুকের ভেতর ভার ভার, খুব খুব কাশি, ঘুষঘুষে জ্বর। কেউ কেউ বলেছে লক্ষণটা ভালো নয়। পাড়ার রতন ডাক্তারকে দেখালাম। সেই বুড়ো রাজ্যের হাবি জাবি জেনে 12টা পুড়িয়া দিলে, আর বললে,
গরম জলে চান করতে হবে। সে আর এক হ্যাপা, চান করাই ছেড়ে দিলাম। জ্বর কমল না। একদিন ইট ভাটার মালিক বললে, কাজে মন নেই কেন, তোর সমস্যাটা কি? সমস্যা তো অনেক, কোথাকার কোন কানু পাইন সব তালগোল পাকিয়ে দিলে। বাগে পেলে লোকটাকে খুনও করে ফেলতে পারি। নিজের বউও ভুল বুঝলো আমাকে, কিন্তু এসব তো আর বলা যায় না। জর্জারির কথা বললাম। মালিক বললেন, এসব হোমিওপ্যাথির কাজ নয়, হাসপাতালে চলে যা, ভালো ডাক্তার এসেছে, 2 টাকা টিকিট। না পারতে একদিন হাসপাতালে গেলাম। রোজ রোজ কামাই করলে তো ছাড়িয়েই দেবে, অন্য কাজ আর জুটবে না। আগে হাসপাতালে এসেছিলাম সবিতার বাচ্চা হওয়ার সময়। একটা রাত্রির হাসপাতালে থাকতে হয়েছিল, আর এখন ঘণ্টাখানেকেই হাঁপিয়ে উঠেছে। বসার জন্য একটু বেরিয়েছিলাম, ফিরে আসতে লাইনে ঢুকতে দিল না। ওসব এখানে চলে না। কি যে চলে আর কি যে চলে না তা নিয়ে মাথা ঘামাই না। ফের পেছনে দাঁড়ালাম। শরীর টালমাটাল, মনে হচ্ছে মাথা ঘুরে পড়ে যাব। সেটা হলে মন্দ কি? নিশ্চয়ই কেউ হাসপাতালে ভর্তি করে দিত। খবর পেয়ে সবিতা কি দেখতে আসতো, নাকি কানু পাইন ভেবে পাশ কাটিয়ে চলে যেত? কাউন্টারের লোকটা বলল, কি নাম? আমি চুপ। লোকটা হুঙ্কার দিল, কি হলো, নামটা বলুন। পেছনের ছেলেটা ধাক্কায় সরিয়ে দিল, যান যান, বাড়ি থেকে নামটা জেনে আসুন। আসলে কোন নামটা বলবো সেটাই ভাবছিলাম। সূর্য মাঝ আকাশে, গলা শুকিয়ে কাঠ। ফিরে ফিরতি লাইনের পেছনে দাঁড়ালাম। 2 হাতের 2 মুঠি শক্ত করে বিড়বিড়িয়ে বলে চলেছি, প্রসাদ দে, প্রসাদ দে, প্রসাদ দে, প্রসাদ দে। সামনের লোকটা বলল, কিছু বলছেন না? পেছনের জন বলল, প্রসাদ চাইছেন কেন, এখানে কি সত্যনারায়ণ হচ্ছে? হা হা হা। আমি আর কি বলবো, মনে মনে নিজের নাম জপ করে চলেছি। লাইন যত এগোচ্ছে তত ভেতরটা ভার ভার লাগছে, তত আঁকড়ে ধরছি নিজের নামকে, নিজেকে।